আসসালামু আলাইকুম। আমি শাফির রহমান ফারাবী, ব্লগার, অভিজিৎ হত্যা মামলার আসামি। আমরা অভিজিৎ হত্যা মামলা যাবজ্জীবন সাজা হয়েছে, এটা আপনারা জানেন। আবার ঢাকা সাইবার কোর্টেও 2023 সালে 30 জানুয়ারি শেখ হাসিনা কুটিতে একটা মামলায় আমার 7 বছর সাজা হয়েছে। আমার 39 বছর সাজা হয়েছে, 39 ইয়ার্স। কিন্তু দুঃখজনক হলে সত্য, বাংলাদেশে কোনো ইসলামী রাজনৈতিক দলই আমার মুক্তির জন্য কোনো রকম করে প্রচেষ্টা নিচ্ছে না। হেফাজতের মামুনুল হক, আমি পাশের বিল্ডিংয়ে থাকতাম, উনি আমার ব্যাপারটা জানেন যে আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম পারভেজ। ওনার অপরাধ কি? উনি অপরাধ হলো ইসলামকে ভালোবাসা, ওনার অপরাধ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। তো এই ভালোবাসতে গিয়ে উনি কামটা কি করছে দেখেন। তো 2010 সালের আগে বা 2010, 12, 13 এগুলোর মধ্যে ওনারা করতো কি, ব্লগ চালাইতো। তো নাস্তিকদের একটা পার্ট ছিল, ওরা সেই ব্লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশা এবং ইসলামকে নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তি চালাইতো। যেমন এখন আপনাদের আসাদ নূর, তারপরে আসিফ মহিউদ্দিন, এরা যেরকম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুর ডাকাত, তারপরে লুচ্চা, বদমাশ, যা যত ধরনের নিম্নমানের ভাষা আছে প্রয়োগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, তার চাইতো দ্বিগুণ কঠোর ভাষা ব্যবহার করতো অভিজিৎরা, তৎকালীন সময়ের ব্লগাররা। তো এখন যেরকম আমরা এই যে আসাদ নূরের বিপক্ষে কথা বলি বা আসাদ নূরের পাল্টা জবাব দিই ফেসবুকে বা কমেন্ট সেকশনে, পাল্টা একটা জবাব দিই, ঠিক সেই রকম ভাবেই এই ফারাবী শফিউর রহমানরা এই অভিজিতের ব্লগে গিয়ে কমেন্টস করতো, কিংবা ও শফিউর রহমান ফারাবীর নিজস্ব ব্লগ ছিল। অভিজিৎরা যখন ইসলামের একটা ভুল করে পোস্ট করত, তখন সেইটার পাল্টা জবাব দিত ফারাবী শফিউর রহমানরা। তারা কি করত, ওই ভুলের সংশোধন বা তার যে যুক্তিটা খণ্ডন করে তারা আবার লেখা পোস্ট করত। তখন লেখালেখির যুগই ছিল, ভিডিওর যুগ তেমনটা ছিল না। তো এই অভিজিৎরা যখন ইসলাম নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিভিন্নভাবে নিম্ন শ্রেণীর ভাষা প্রয়োগ করত বা গালাগাল করত, তখন এই শফিউর রহমান ফারাবীরা তার পাল্টা জবাব দিত, যেটাকে বলতে পারেন আপনি সাইবার যুদ্ধ। তো তাদের সাথে, এই নাস্তিকদের সাথে তারা একটা যুদ্ধ করত লেখালেখির মাধ্যমে। তো এক সময়ে উনি নিজে কন্ট্রোল করতে পারে না, তিনি কমেন্টে গিয়ে লিখছেন যে অভিজিৎ দেশে আসলে তাকে দেখে নেওয়া হবে। এই একটা কমেন্টের কারণে উনি আজকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। লাইফ সাজা হচ্ছে 32 বছর, তারপরে ওনার আরেকটা মামলা হয়েছে, সেটাকে 7 বছর, মোটামুটি 39 বছরের সাজা। তো একটা মানুষের লাইফ শেষ এখানে। আমাদের দেশে আপনার এই বড় বড় গুন্ডা, মাস্তান, কিলার, ওরা ছাড়া পেয়ে যায়। আপনার লুৎফুজ্জামান বাবর, ওনাকে ছেড়ে দিচ্ছে। তারপরে আপনার জাকির খান, নারায়ণগঞ্জের জাকির খান, কয়েকটা মার্ডার মামলার আসামি, তাকে ছেড়ে দিছে। তারপরে জসিমউদ্দিন রহমানি, তাকে ছেড়ে দিছে। কিন্তু এই একটা লোক ফারাবী শফিউর রহমান, এই একটা লোককে কেন ছাড়া হচ্ছে না? ওনার অপরাধটা কি? ওনার অপরাধটা হচ্ছে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। আমাদের 90% মুসলমানের দেশ, এই 90% মুসলমানের দেশে যারা নবীকে ভালোবাসে তারা হচ্ছে গিয়ে জেলে থাকে, আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, যারা সন্ত্রাসী করে, যারা তারপরে বোমা বিস্ফোরণের সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা কোনো কথা? ফারাবী শফিউর রহমানরা যা করছে, ইসলামের জন্য যা করছে, 90% মুসলমানদের দেশে আর একটা মানুষ এরকম কৃতিত্ব দেখাইতে পারে না। এরকম কৃতিত্ব তাদের নাই, আর কারো নাই। আপনাকে আমি একটা কথা বলি, এই ইতিহাসটা কেউ জানে না, হয়তো অনেকেই জানে, সেটা কেউ ভয়ে বলে না বা এমনিতেই বলে না। কিন্তু এই যে 2013 সালের যে হেফাজতের আন্দোলন, এই হেফাজতের আন্দোলনের ফুল কৃতিত্ব হয়েছে এই ফারাবী শফিউর রহমানদের। এমনকি আমি বলবো যে কোনো কওমি মাদ্রাসার ছাত্র বা হেফাজতে ইসলামের এই কৃতিত্বটা না, এই কৃতিত্বটা হেফাজতে ইসলামের নিজেরও না। এই কৃতিত্বটা সম্পূর্ণ এই যে যারা জেনারেল লাইনে পড়ালেখা করতো, ফারাবী শফিউর রহমান, তাদের মতো আরো আছে অনেকেই। এই ঘটনাটার সূত্রপাত কখন থেকে হয়, হেফাজতে ইসলামের আন্দোলনটা কখন থেকে এর সূত্রপাত হয়, আমি আপনাকে বলি। 2013 সালের 8 মুহূর্ত
2013-14 এই সময়টাতে 2007-8-9 এই সময়টার মধ্যে কওমি মাদ্রাসাগুলোতে মোবাইল চালানো ছিল একেবারে নিষিদ্ধ। তারপরও চালাইতে পারতেন, বাটন ফোন চালাইতে পারতেন, ক্যামেরা ফোন তো একেবারে নিষিদ্ধ ছিল। তো ফেসবুক বলেন, তারপরে ইউটিউব বলেন, তারপরে আপনার এই ব্লগ তো দূরের কথা, কম্পিউটার তো অনেক বিলাসিতা, ওইগুলো তো চলবেই না, এগুলো হারাম, একেবারে হারাম, ফতুয়া, একেবারে ডিরেক্ট ফতুয়া। আপনি যদি এগুলো চালান, ক্যামেরা ফোন চালান, আপনি যদি ফেসবুক তারপরে কম্পিউটার চালান, তাহলে আপনি কওমি মাদ্রাসায় পড়ালেখা করার যোগ্য না। আপনাকে সাথে সাথে কওমি মাদ্রাসা থেকে বের করে দিবে, আপনার নাম কেটে সাথে সাথে বের করে দিবে। তো তারা এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ব্লগ সম্পর্কে, তারপরে ফেসবুক, তারপরে ইউটিউব এই সম্বন্ধে তাদের কোনো আইডিয়া ছিল না। তো এগুলা চালাইতো কারা? জেনারেল লাইনে যারা পড়ালেখা করতো, বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতো, তারাও তো মুসলমান, যেমন ফারাবি শফিউর রহমান, তারপরে তাদের সাথে আরো অনেকেই আছে। তারা কি করতো? এই সাইবার যুদ্ধে নাস্তিকদের সাথে যুদ্ধ করতো। এই বিষয়টা কিন্তু কওমি মাদ্রাসার ছাত্ররা জানতোই না। তাদেরকে জানানো কিভাবে হয়েছে? তাদেরকে জানানো হয়েছে, আমরা তখন ছোট ছোট ছিলাম। এই যে ফেসবুকে তারা আপনার ব্লগে তারা লেখালেখি করতো, অভিজিৎ, তারপরে নাস্তিকরা, তাদের লেখাগুলা কি করতো? তারা ক্যামেরা দিয়ে ছবি তুলতো। এই যে ব্লগটা লেখতো, কম্পিউটার স্ক্রিনটাকে তারা সরাসরি ছবি তুলতো অথবা স্ক্রিনশট মারতো। স্ক্রিনশট নিয়ে সেটাকে কি করতো? লিফলেট আকারে ছাপাইতো। এরকম হ্যান্ডবেল লিফলেট আকারে ছাপাইয়া সেগুলো কি করতো? এগুলো নিয়ে আসা, আমরা যখন শুক্রবারে আমাদের ছুটি ছিল, আমরা বাজারে যাইতাম, নাজিরহাট, তারপরে ফটিকছড়ি, এই সমস্ত বাজারে যখন যাইতাম ঘোরার জন্য বা কিছু কেনাকাটার জন্য, তখন আমরা ছোট ছিলাম, আমাদের ছোট ছোট ছেলেদেরকে ওরা টার্গেট করতো। ওরা টার্গেট করে আমাদের হাতে এগুলা 5, 10টা, 15, 20টা এগুলো দিয়ে দিত, বলতো যে তুমি এটা পড়ো এবং পড়া এইটা তোমার মাদ্রাসার আরো ছাত্রদেরকে দেখাও, তুমি যদি পারো এরকম একটা হ্যান্ডবেল আরো কয়েকশো কপি ছাপাইয়া তোমার আরো এলাকায় এটা ছড়াই দাও। আমরা কি করতাম? এগুলো মাদ্রাসার বা আমাদের যারা ক্লাসমেট ছিল তাদেরকে দেখাইতাম, তারপরে আমাদের সিনিয়রদেরকে দেখাইতাম, তারপরে এইভাবে দেখাইতে দেখাইতে আমাদের সিনিয়ররা, তারপরে তাদের সিনিয়ররা, এরকম যাইতে যাইতে মাদ্রাসার পরিচালক মোতামিম যাকে বলে তার পর্যন্ত চলে যেত। এবং সে পর্যন্ত যে এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা থেকে একেবারে কেন্দ্রীয় হাটাজারি কেন্দ্রীয় মাদ্রাসা পর্যন্ত এই ঘটনাটা চলে যায়। যাওয়ার পরে তারা এটা সত্যতা যাচাই করে যে আসলে এটা সত্য কিনা। তারা করে কি, কেন্দ্রীয় মাদ্রাসা থেকে তারা এটা খোঁজ খবর নেয় যেটা আসলে সত্য কিনা। তারপরে এটা খোঁজ খবর নিয়ে দেখি যে না, হ্যাঁ এটা আসলে সত্য, যা যা লেখা হয়েছে সেগুলো এখনো ব্লগে আছে। এই নিয়ে তারা ব্লগারদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন গড়তে গড়তে গিয়ে একেবারে হেফাজতের একেবারে খুবই তীব্রতর আন্দোলন হয়, যেটা আমরা দেখি 2013 সালের 5 মে, 6 মে। আপনি আজকে গাজার বিরুদ্ধে স্লোগান তোলেন, আপনি ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান চলেন, এই যে মর্দে মুজাহিদদেরকে আপনি জেলখানায় রাইখে আপনি কিভাবে ইসরায়েল দখল করবেন, কিভাবে ইসরায়েলের সাথে আপনি পাঙ্গা নেবেন, কিভাবে ইসরায়েলদের সাথে আপনি যুদ্ধ করবেন? যারা যুদ্ধ তাদেরকে তো আপনি জেলে ঢুকাই রাখছেন। অথচ আমাদের প্রথমে প্রয়োজন ছিল গাজার বিরুদ্ধে স্লোগান না তুলে আমাদের দেশে যে মর্দে মুজাহিদ এখনো জেলে আছে তাদেরকে এই মুহূর্তে বের করে আনা, তাদেরকে মুক্তির দাবি জানানো, তাদেরকে মুক্ত করে আনা এই মুহূর্তে আমাদের ইমানি দায়িত্ব ছিল এটা। অথচ আমরা এটা না করে আমরা বয়কট করি কোকা-কোলা, আমরা বয়কট করি লরেক্স, আমরা বয়কট করি এটা সেটা, আমরা 7-আপের বোতল ফাটাই আমরা আন্দোলন করি, আমরা কি করি ইসরায়েলের গালে গালে জুতা মারি। এটা দিয়ে আমাদের কিছু হবে না, এটা দিয়ে আমরা কিছু করতে পারবো না। আমাদের যে মর্দে মুজাহিদরা তাদেরকে ছাড়াই আনতে হবে, যারা এই নিয়ে সোচ্চার, যারা এগুলো নিয়ে নিজের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করবে তারা তো জেলে, তাদেরকে ছুটে আনেন। তাদেরকে ছুটে আনলে আপনাদের আর তেমন কষ্ট করতে হবে না, আপনাদের রাস্তায় রাস্তায় আন্দোলন করতে হবে না, বাকিটা তারা করে নিবে। এই মুহূর্তে প্রত্যেকটা ইসলামিক সংগঠন, প্রত্যেকটা কওমি মাদ্রাসা, প্রত্যেকটা মুসলমানকে এই অবস্থা তোলা উচিত যে অভিজিৎ হত্যার দায়ে যে আসামি ফারাবি শফিউর রহমান এবং তার সাথে যতগুলো লোক ছিল, ওই নটরডেম কলেজের ছাত্র, তারপরে সাউথ ইস্ট ওয়েস্ট ইস্ট কলেজের কয়েকটা ছাত্র, ওরা যারা একই সাথে এই হত্যা মামলার আসামি, তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হোক। এমনকি গত ট্রাম্পে শেখ হাসিনার আমলে যতগুলো জঙ্গি মামলা সাজিয়ে, নাটক সাজিয়ে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হোক। হ্যাঁ, এখানে হিউম্যান রাইটস বা অন্যান্য দল এটা প্রশ্ন তুলতে পারে, তো আমরা করতে পারি কি, এদেরকে কিছু শর্ত সাপেক্ষে হলেও ছাড়িয়ে আনা উচিত, ছেড়ে দেওয়া উচিত।
সেটা হতে পারে যে তোমরা বের হবা, বের হয়ে গেলে তোমরা কোনো জঙ্গি কার্যকলাপে জড়িত থাকতে পারবা না, কোনো জঙ্গি কার্যকলাপে জড়াতে পারবা না। 1 2 নম্বর কথা হচ্ছে তোমরা কোনো নিজের হাতে কোনো আইন তুলে নিতে পারবে না, কাউকে খুন করতে পারবে না। এই তারপরে তৃতীয়ত আরো কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং তাদেরকে ছাড়িয়ে আনা উচিত। এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমানদের গাজার বিরুদ্ধে স্লোগান না তুলে, অন্যান্য স্লোগান না তুলে আমাদের এই মর্দ মুজাহিদদেরকে ছাড়িয়ে আনা উচিত। এই মর্দ মুজাহিদদের ছাড়িয়ে আনলে তারা করবে কি, তারা সরাসরি আপনাকে গাজায় গিয়ে যুদ্ধ করবে। দেখবেন যে তারা নিজের কিভাবে কখন গেছে আপনি নিউজ। বাংলাদেশে যখন আফগানিস্তান যখন যুদ্ধ চলে, বাংলাদেশ থেকে অনেক মানুষ, অনেক মুজাহিদ আফগানিস্তানের পক্ষে আপনার আফগানিস্তান গিয়ে যুদ্ধ করছে, কিন্তু এখন গাজায় গিয়ে কেন যুদ্ধ করতে পারতেছে না? আমাদের মধ্য মুজাহিদদেরকে তো অলরেডি জেলে আটকে রাখছেন আপনারা, তো কিভাবে গাজায় গিয়ে যুদ্ধ করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আপনি বলতেছেন যে আমাদেরকে ফাস্টফুড দেওয়া হোক, গাজার ভিসা দেওয়া হোক, আমরা গাজায় গিয়ে যুদ্ধ করবো। এটা কি কখনো সম্ভব? এটা কি দেওয়া যায়? এভাবে কি যুদ্ধ হয়? এভাবে কি দেওয়া যায়? এভাবে কি মানে কোন সরকার এভাবে কি দিতে পারবে? পারবে না। তো আপনাকে যেতে হবে। আপনি আফগানিস্তান যেভাবে আমরা দেখছি 90 দশকে, আমরা অনেক বই পড়তাম, নিউজ পড়তাম যে বাংলাদেশের অনেক মানুষ গিয়ে সেখানে ট্রেনিং নিয়ে সেখানে আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করে। সেটা হতে পারে আমাদের দেশে এখনো যাওয়া গাজার পক্ষে গিয়ে যুদ্ধ করা সম্ভব, সেটা রাষ্ট্রীয়ভাবে না, নিজ উদ্যোগে যাইতে হবে। এখন নিজ উদ্যোগে যারা যাবে তাদেরকে তো আপনারা আটকে রাখছেন। সুতরাং আমাদের প্রথমেই উচিত, প্রত্যেকটা মুসলমানের এই মুহূর্তে দাবি তোলা উচিত যে এই শফিউর রহমান ফারাবীদেরকে, এই মুজাহিদদেরকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া, এই মুহূর্তে ছেড়ে দেওয়া। তাহলে বলতে পারেন যে অভিজিৎ হত্যার বিচার কি হবে? অভিজিৎ হত্যার বিচার কিছু হবে না। কেন অভিজিৎ হত্যার বিচার করতে হবে আমাদের? যে 90% মুসলমানের দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতে পারে, সেখানে সরকার তাকে বন্দী করতে পারে নাই, সরকার তার বিচার করতে পারে নাই, তাহলে তার বিচার যদি জনগণ করে, তাহলে আপনি জনগণের কি করবেন? অবশ্যই তাকে সরকার যদি বিচার করতো তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। সরকার যদি অভিজিৎকে তখন আলটিমেটাম দিত, বা তাকে তার ব্লক করা যদি বন্ধ করে দিত, বা তাকে যদি একটা আইনের আওতায় আনা যেত, বা তাকে জেলে ভরা হইতো, তাহলে তো এই হত্যাকাণ্ডটা ঘটতো না। সরকার করতে পারতেছে না, এই জন্য তারা এই নিজ উদ্যোগে এই উদ্যোগটা নিছে। এতে তো তাদেরকে আরো বাহবা দেওয়া উচিত। এই ফারাবী শফিউর রহমানদেরকে আরো ধন্যবাদ দেওয়া উচিত। পুরো মুসলমান কান্ট্রি এবং আমাদের বাংলাদেশ যত মুসলমান আছে সবাই তাকে নিয়ে তো উল্লাস করা উচিত, তাকে নিয়ে গর্ব করা উচিত। সেই জায়গায় এই লোকগুলা জেলখানায় পৌঁছতেছে, একটা মুসলমানের, একটা মুসলিম সংগঠনের, একটা কওমি মাদ্রাসা বলে কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ কিছু একটা হইলে আমরা রাস্তায় নামি। রাস্তায় নামার আগে এই সমস্ত মুজাহিদদেরকে ছাড়াই আনলে আপনাদের রাস্তায় নামতে হবে না, বাকি কাজ ওরাই করে নিবে। ঠিক আছে?